বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকে নতুন একটি আলোচনা শুরু করছি। আপনারা গত পর্বে দেখেছেন যে কেন গাভী বাচ্চা প্রসবের পরে পরবর্তী হিটে আসতে অনেক সময় নেয়। এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে তার মতামত দিয়েছেন এবং একজন খামারি হিসাবে আমি আমার ধারণা উপস্থাপন করেছি। তো আজকে ঠিক একই একটা বিষয় একটু ভিন্ন আপনাদের সাথে আলোচনা করব এবং আজকে ভিডিওর শেষ প্রান্তে আমরা সেই বিশেষজ্ঞ চিকিৎসকের আবারও মতামত নিব এবং তার পরামর্শ নিব। আজকের বিষয়টি হচ্ছে যে একটি গাভীকে বা বকনাকে কেন বারবার বীজ দিতে হয়, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এবং ইভেন 10 বার পর্যন্ত বীজ দিতে হয়, কিন্তু ওই বকনা অথবা গাভী বীজ রাখে না এবং গর্ভধারণ করে না। একজন খামার হিসেবে এটা যে কী পরিমাণ লস যিনি খামার করেন তিনি বুঝবেন। খামারি ভাইয়েরা, এখানে আমরা যারা খামারি আমাদের একটু খামখেয়ালি আছে এবং গাফিলতি আছে। আমি কী খামখেয়ালি এবং গাফিলতি আমাদের আছে সেই বিষয়টা আপনাদের সামনে একটু উপস্থাপন করি। ধরেন একটা বকনাকে অথবা একটা গাভীকে আপনি একবার, দুইবার বীজ দিলেন, কিন্তু সে বীজ রাখেনি বা গর্ভধারণ করেনি। আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন যে না, যাক না, আর দুই একবার দেখি গর্ভধারণ করে কি না, সেটা আমাদের মারাত্মক একটি ভুল। কারণ একটি গাভী বা একটি বকনা মাসে 5 থেকে 6 হাজার টাকার খাবার খায়। আমরা অনেক সময় খামখেয়ালি করে যে কিছু টাকা খরচ হবে, কিছু টাকা বাঁচানোর আশায় আমরা সময় মতো চিকিৎসকের শরণাপন্ন হই না, বা কখনো কখনো চিকিৎসককে সময় মতো পাওয়া যায় না। এটাও একটা বড় বিষয়। তারপরেও আপনি আপনার বৃহত্তর স্বার্থে, অর্থাৎ বৃহত্তর লস যেন না হয়, সেই বিষয়টি বিবেচনা করে আপনাকে দুইবার যদি গর্ভধারণ না করে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার শরণাপন্ন হতে হবে। আদারওয়াইজ আপনাকে একটা বড় লসের সম্মুখীন হতে হবে। তো আসলে আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে কী কারণে গাভী অথবা বকনা হিট রাখে না সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করি। গাভী বা বকনা হিট না রাখার কয়েকটি প্রধানতম কারণ আছে। আমরা যদি 1 নম্বর কারণটা যদি বিবেচনা করি, সেটা হচ্ছে যে সময় মতো বীজ না দেওয়া। আমরা সাধারণত জানি যে একটি গাভী যখন হিটে আসবে, সে হিটে আসার পর 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনাকে বীজ দিতে হবে, তাহলে বীজ রাখার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আর যদি ওই সময়টা না দেওয়া হয় তাহলে হয়তোবা কখনো কখনো বীজ রাখে না। দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে যারা নাকি এআই কর্মী, সে যে বীজটা যে তাপমাত্রা সংরক্ষণ করার কথা, সে তাপমাত্রা সংরক্ষণ করে কি না সেটা একটা বিবেচ্য বিষয়। যদি সে তার নির্দিষ্ট তাপমাত্রা সংরক্ষণ না করে, তাহলেও বকনা অথবা গাভী হিট রাখবে না। থার্ড যে কারণ, সেটা হচ্ছে যে গাভীর যদি জরায়ুতে ইনফেকশন থাকে, আপনি যতবারই বীজ দেন না কেন, সে হিট রাখবে না। চতুর্থত যে কারণটি, সেটা হচ্ছে যে বীজের কোয়ালিটি। আসলে সত্যিকার অর্থে একটি ভালো বীজ গাভীকে দেওয়া হয় কি না সেটাও আপনাকে বিবেচনা দেখতে হবে। প্রথম যে কারণগুলি বললাম, যেমন সময় মতো ইনসেমিনেট করা, বীজ দেওয়া, দ্বিতীয়ত ভালো কোয়ালিটির বীজ দেওয়া, তৃতীয়ত এআই কর্মী যেন সে নির্দিষ্ট তাপমাত্রায় বা নির্দিষ্ট পরিবেশে বীজটা রাখে তারপর বীজ দেয়, এগুলি আপনার হাতে, বা আপনি 1-2জন এআই কর্মী বদলিয়ে আপনি দেখতে পারেন। সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে যদি তার জরায়ুতে ইনফেকশন থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে আপনাকে এটা চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করলে যে জিনিসটা হবে যে আপনি বারবার বীজ দিবেন কিন্তু বীজ রাখবে না এবং আপনার খামার লসের সম্মুখীন হবে। তো আসুন আমরা
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক উনি এই ব্যাপারে কি পরামর্শ দেন। আসসালামু আলাইকুম, সকল খামারি ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিছু গাভী বারবার হিটে আসার পরে আমরা বীজ প্রদান করে থাকি, কিন্তু সেটি কনসেপ্ট করেন না। এই সকল গাভীকে সাধারণত রিপিট ব্রিডার কাউ বলা হয়। এই রিপিট ব্রিডার কাউ এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম যে কারণটি সেটি হচ্ছে হিট শনাক্তকরণ। অনেক সময় খামারিরা হিটের সঠিক সময় নির্ধারণ করতে পারেন না। তারপরে সাইলেন্ট হিট সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, এবং খুব দেরিতে কিংবা খুব আগে যদি আমরা হিটের আমরা যদি ইনসেমিনেট করি, সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট করবে না। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটিকে বলা হচ্ছে জরায়ু সংক্রান্ত যে রোগগুলো রয়েছে, যেমন হচ্ছে এন্ডোমেট্রাইটিস, পেরিমেট্রাইটিস, পায়োমেট্রা, এই সংক্রান্ত যদি রোগ থাকে তাহলে কিন্তু গরু কনসেপ্ট করবে না। তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সিমেন্ট এবং এআই টেকনিশিয়ানের কিছু টেকনিক্যাল ফল্টের কারণে এটা হয়ে থাকতে পারে। যদি নিম্নমানের ফ্রোজেন সিমেন্ট ব্যবহার করা হয়, তারপর থোয়িংয়ের সঠিক তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি এটা মেনটেন না করা হয়, এবং থোয়িংয়ের অনেক পর যদি আমরা সিমেন্টটাকে ইনসেমিনেট করি, সেক্ষেত্রে সিমেন্টটা মারা যেতে পারে। এরপর টেকনিশিয়ান অনেক সময় ইউটেরাইন বডিতে সিমেন্টটা প্রবেশ না করিয়ে সার্ভিক্সে খুব জোরপূর্বক সার্ভিক্সের বডিতে দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনা থাকে না। এরপর তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পুষ্টি। ঠিক আছে, আমাদের যে নেগেটিভ এনার্জি ব্যালেন্স, গাভীর শরীরের চাহিদা থেকে যদি কম পরিমাণে আমরা খাবার সাপ্লাই দিয়ে থাকি, সেক্ষেত্রে হতে পারে প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ভিটামিন এ ডি ই ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, এরপর মিনারেল যেগুলো আছে ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই সকল অভাবের কারণে হয়ে থাকে। ফাইনালি পঞ্চম যে কারণটি রয়েছে সেটি আমরা বলবো হচ্ছে যে হরমোনাল কিছু ইমব্যালেন্সের কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে, যেমন হলো আপনার পারসিস্টেন্ট কর্পাস লুটিয়াম হতে পারে, তারপর হচ্ছে ডিলেইড ওভুলেশন হতে পারে। ডিলেইড ওভুলেশনটা হচ্ছে যদি ওভারি থেকে ওভাম বা যে ডিমটা রয়েছে সেটা খুব দেরিতে বের হয়, সেক্ষেত্রে স্পামটা মিলিত হওয়ার আগে মারা যেতে পারে। এরপর আমরা আরও কিছু কারণ রয়েছে, যেমন খামারের পরিবেশ রয়েছে। যদি সঠিক গরমের সময় যদি আমরা ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডার সময় যদি গরম আবহাওয়া না দিতে পারি, সেক্ষেত্রে হতে পারে পর্যাপ্ত পানির অভাবের কারণে, পানির অভাবের কারণেও কিন্তু হতে পারে। এরপর দেখবেন যে অনেক সময় যে রিপিট হিট আমরা প্রদান করি বারবার, এই হিটে প্রদানের ফলে এআই করার ফলে একটা স্ট্রেস হয়, সেক্ষেত্রেও কিন্তু গাভী কনসেপ্ট করতে নাও পারে। এরপর আমরা জানবো যে এই প্রেগনেন্সিটা আমরা কীভাবে নির্ধারণ করব। সাধারণত রেকটাল পালপেশন একটা খুবই ফিজিক্যাল এক্সামিনেশন হতে পারে। এক্ষেত্রে আমরা বীজ দেওয়ার 30 থেকে 35 দিন পর সঠিকভাবে রেকটাল পালপেশন করতে হবে। করলে আমরা বুঝতে পারবো যে আসলে গাভীটা প্রেগনেন্ট কিনা। আর যদি সম্ভব হয় অনেক সময় আলট্রাসোনোগ্রাম আমরা করতে পারি, খুবই রেয়ার এখন বাংলাদেশে। এরপর আমরা করতে পারি রেকটাল পালপেশন, দেন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে পারি, এবং কিছু ভ্যাজাইনাল ডিসচার্জ এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো। সাধারণত সিমেন্ট দেওয়ার পর 20 থেকে 25 দিনের মাথায় হচ্ছে পরিষ্কার, স্বচ্ছ এবং দুর্গন্ধ মুক্ত আঠালো স্টিকি আর কি, এগুলো ডিসচার্জ দেখা দেয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে গাভীটা কনসেপ্ট করেছে। এখন আমরা জানবো যে আসলে আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে আমি প্রথমত জোর দেবো পুষ্টির ক্ষেত্রে, যে সঠিক আপনার হচ্ছে ভিটামিন মিনারেলস প্রদান করা, তারপরে হচ্ছে পর্যাপ্ত পানি প্রদান করা, তারপরে হচ্ছে এই এআই প্রদানের ক্ষেত্রে আপনার হচ্ছে এএমপিএম যে রুগুলো রয়েছে আর কি, সাধারণত হিট শো করার 12 থেকে 18 ঘন্টার মধ্যে এটা আমরা দিয়ে থাকি। সকালে হিটে আসলে বিকেলে দিই, কিংবা বিকেলে যদি হিটে আসে তাহলে সকালে আমরা ইনসেমিনেট করতে পারি। এরপর যদি জরায়ু সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, যে যদি জরায়ুতে ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে জরায়ুটা ওয়াশ করতে পারি নর্মাল স্যালাইন দ্বারা। এছাড়া কিন্তু ইন্ট্রাভ্যাজাইনাল অ্যান্টিবায়োটিক প্রদান করা যেতে পারে। এরপর যদি ডিলেইড ওভুলেশনের প্রবলেম থাকে, তাহলে আমরা সাধারণত বলি যে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন এটা ইনজেক্ট করা যেতে পারে, কিংবা পায়োমেট্রার ক্ষেত্রে পোস্টাগ্ল্যান্ডিন হরমোন আমরা পুশ করতে পারি। তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটা স্ট্র্যাটেজি বা একটা আমরা ডে অনুযায়ী একটা শিডিউল আমরা করতে পারি। সাধারণত প্রথম দিনে বা 0 দিনে আমরা এটাকে ডিওয়ার্মিং করাবো, দেন হচ্ছে সেক্ষেত্রে আমরা ভিটামিন মিনারেলস যেগুলো রয়েছে সেগুলো দিব। তারপর 3 থেকে 5তম দিনে কনসেন্ট্রেট ফিড
পরিমাণটা বাড়াবো, সাথে সাথে মিনারেল পরিমাণটাও বাড়াবো। সপ্তম দিনে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন ইনজেকশন করা যেতে পারে, ঠিক আছে। 9 থেকে 10তম দিনে আমরা হিটটাকে অবজার্ভ করব এবং হচ্ছে 10 থেকে 11তম দিনে আমরা ইনসেমিনেশন করব, প্লাস আপনার গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা রয়েছে সেটা আমরা পুশ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট করার সম্ভাবনা অনেক 90% বেড়ে যায়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগের সঙ্গে আমাদের কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। খামারি ভাইয়েরা, আপনারা বিশেষজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ শুনলেন, ওনার মতামত জানিয়েছেন এবং একটা চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে দিয়েছেন। আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন। আমি এখানে আরও দুটি কথা আপনাদের সামনে বলতে চাই। একজন খামারি হিসেবে আপনাকে খুব বিবেচনা করতে হবে। একটা গাভী অথবা একটা বকনা যদি পরপর 1 বার, 2 বার এবং 3 বার ফিট না রাখে, আপনাকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। আপনাকে পশু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা অনেক সময় যে ভুলটা করি এটা হলো যে আমরা পশু চিকিৎসকের শরণাপন্ন হতে চাই না। এটা হতে পারে পশু চিকিৎসক সময়মতো আমরা পাই না, বা অনেক সময় আসতে চায় না, অনেক টাকা দাবি করে। আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে এই গরুর চিকিৎসাটা বা গাভীর চিকিৎসাটা, বকনার চিকিৎসাটা করতেই হবে। নাহলে আপনার ক্ষতির বোঝা দিন দিন বাড়তে থাকবে। তো আশা করি যে আজকের আলোচনা আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।